ভোরের নরম আলো তখন সবেমাত্র শহরের ওপর তার আঁচল বিছিয়েছে। কর্মচঞ্চল শহর ঘুম ভেঙে তার নিত্যদিনের কোলাহলে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে। এই শহরেরই এক প্রান্তে এক সাধারণ অটো স্ট্যান্ডে অপেক্ষায় ছিলেন এক অসাধারণ মহিলা। তার নাম সঞ্জনা শর্মা, যিনি এই জেলার আইপিএস অফিসার। তবে আজ তিনি তার পদমর্যাদার সমস্ত চিহ্ন মুছে ফেলেছিলেন। পরনে ছিল একটি কালো সুতির শাড়ি, যা তাকে আর পাঁচজন সাধারণ মহিলার মতোই দেখাচ্ছিল। তার মুখে কোনো অহংকার বা ক্ষমতার ছাপ ছিল না, ছিল এক স্নিগ্ধতা যা প্রকৃতির সকালের আলোর মতোই শান্ত। সঞ্জনা আজ ছুটি নিয়েছিলেন তার ছোট বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য। এই শহরের কোলাহল পেরিয়ে তিনি নিজ গ্রামের পথে পাড়ি জমাচ্ছিলেন। একটি অটোতে চড়ে বসলেন তিনি। চালকের আসনে বসে থাকা লোকটির নাম রতন, এক মধ্যবয়সী পরিশ্রমী মানুষ। তার কপালে চিন্তার ভাঁজ, হাতে স্টিয়ারিং, চোখে ভবিষ্যতের অনিশ্চয়তা। রতনের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার অটোতে বসে থাকা এই সাধারণ চেহারার মহিলাটি আসলে কে। তার কাছে সঞ্জনা ছিলেন শুধু একজন যাত্রী, যিনি তার গন্তব্যে পৌঁছানোর জন্য তাকে বিশ্বাস করে অটোতে উঠেছেন। অটো চলতে শুরু করল। শহরের ব্যস্ত রাস্তাঘাট পেরিয়ে তারা একটি অপেক্ষাকৃত শান্ত এলাকায় প্রবেশ করল। রতন হঠাৎই পেছনের আয়নায় সঞ্জনার দিকে তাকিয়ে নরম গলায় বলল, ম্যাডাম, এই রাস্তাটা শর্টকাট বটে, কিন্তু একটা সমস্যা আছে। সঞ্জনা কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালেন। রতন দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, আমাদের জেলার ইন্সপেক্টর বলরাম সাহেব, তিনি প্রায়ই এই রাস্তায় দাঁড়িয়ে থাকেন, বিনা কারণে অটো চালকদের জরিমানা করেন, টাকা আদায় করেন। আমাদের মতো গরিব মানুষরা তার হাতে পড়লে আর রক্ষে নেই। জানি না আজ কপালে কি আছে, ভগবান করুক আজ যেন তাকে না দেখি। সঞ্জনা মন দিয়ে রতনের কথা শুনছিলেন। তার চোখে ছিল এক গভীর পর্যবেক্ষণ ক্ষমতা। তিনি মনে মনে ভাবছিলেন, সত্যিই কি এখানকার পুলিশ এতটা স্বৈরাচারী হয়ে উঠেছে? একজন সাধারণ চালকের মনে এতটা আতঙ্ক বাসা বেঁধেছে? তার মস্তিষ্কে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই জেলার আইন শৃঙ্খলার দায়িত্ব তার উপরই বর্তায়, অথচ তার অধীনস্থ একজন অফিসার সাধারণ মানুষকে এভাবে হয়রানি করছে। এটা তার কাছে অকল্পনীয় ছিল। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই ঘটনার গভীরে প্রবেশ করতে হবে। অটো কিছুটা পথ এগোনোর পরেই রতনের আশঙ্কা সত্যি হল। দূরে দেখা গেল ইন্সপেক্টর বলরাম সিপাহীদের নিয়ে দাঁড়িয়ে আছেন। রাস্তার মাঝখানে ব্যারিকেড বসিয়ে গাড়ির চেকিং করছেন। রতনের বুক ধড়ফড় করে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। অটোটি তাদের কাছাকাছি আসতেই ইন্সপেক্টর বলরাম তার হাতের লাঠি দিয়ে ইশারা করে অটো থামাতে বললেন। রতন ভয়ে ভয়ে অটো থামাল। ইন্সপেক্টর বলরাম রাগে লাল চোখ করে অটোর দিকে এগিয়ে এলেন। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন তিনি আজ সকালেই কারোর সঙ্গে ঝগড়া করে এসেছেন। তিনি গর্জন করে বললেন, নেমে আয়, এটা তোর বাপের রাস্তা নাকি যে এত স্পিডে অটো চালাচ্ছিস? ভয় পাস না? এক্ষুনি 5,000 টাকা চালান কাটছি। বলেই তিনি পকেট থেকে চেক বই বের করতে লাগলেন। রতন প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় বলল, স্যার, আমি তো কোনো নিয়ম ভাঙিনি, আপনি কিসের চালান কাটছেন? দয়া করে এমন করবেন না স্যার, সারাদিনে এখনো কোনো রোজগার হয়নি, এত টাকা আমি কোত্থেকে দেব? ইন্সপেক্টর বলরামের চোখ আরও বড় হয়ে উঠল। তার গলার স্বর আরও চড়ো হল। বেশি কথা বলবি না, টাকা নেই তো অটো চালাস কেন? তাড়াতাড়ি গাড়ির কাগজ বের কর, দেখিয়ে তোদের অটো চুরি করা কিনা। রতন কাঁপতে কাঁপতে তার অটোর সমস্ত কাগজপত্র বের করে দেখাল। কাগজপত্র সব ঠিক ছিল, কোনো ত্রুটি ছিল না। ইন্সপেক্টর বলরাম একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর ঠোঁট উল্টে বললেন, কাগজ তো ঠিক আছে, কিন্তু তবুও তোকে চালান দিতেই হবে। এখন 5,000 না হোক অন্তত 3,000 টাকা দে, নইলে তোর অটো সিজ করে নেব। পাশে বসে থাকা সঞ্জনা শর্মা এতক্ষণ ধরে সব দেখছিলেন আর শুনছিলেন। তার ভেতরের আইপিএস অফিসারটি ছটফট করছিল। তিনি দেখছিলেন কিভাবে একজন উর্দিধারী অফিসার আইনের অপব্যবহার করে একজন গরিব মানুষকে হয়রানি করছে, তার কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায় করছে। রতনের আকুতি সঞ্জনাকে আরও মর্মাহত করল। রতন হাত জোর করে প্রায় কেঁদে ফেলে বলল, সাহেব, এত টাকা আমি কোত্থেকে আনব? এখনও তো কিছুই আয় হয়নি। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা যদি না খেয়ে থাকে তাহলে কি হবে? দয়া করে ছেড়ে দিন সাহেব, আমাকে যেতে দিন। কিন্তু ইন্সপেক্টর বলরামের মনে এতটুকুও দয়ার উদ্রেক হল না। তিনি রাগে রতনের গালে সজোরে একটি থাপ্পড় মেরে বললেন, যখন টাকা নেই তো অটো চালাস কেন?
তোর বাপের রাস্তা যে এত স্পিডে গাড়ি চালাবি, তার উপর আমার সঙ্গে তর্ক করছিস? চল, তোকে থানায় শিক্ষা দেব। এই দৃশ্য দেখে সঞ্জনা শর্মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার ভেতরের আইপিএস অফিসারটি জেগে উঠল। তিনি ধীর পায়ে ইন্সপেক্টর বলরামের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল দৃঢ়তা, কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। তিনি বললেন, ইন্সপেক্টর, আপনি যা করছেন তা সম্পূর্ণ ভুল। যখনই ড্রাইভারের কোনো ভুল নেই, তখন আপনি বিনা কারণে তাকে জরিমানা করছেন কেন? তার উপর একজন সাধারণ মানুষকে এভাবে থাপ্পড় মারা আইনের চরম লঙ্ঘন। আপনার কোনো অধিকার নেই এভাবে একজন গরিব মানুষের ওপর অত্যাচার করার। একে ছেড়ে দিন। ইন্সপেক্টর বলরাম এতক্ষণ রতনের ওপর তার রাগ ঝাড়ছিলেন। হঠাৎ একজন সাধারণ শাড়ি পরা মহিলার মুখ থেকে এমন কথা শুনে তিনি হতবাক হয়ে গেলেন। তার রাগ আরও বেড়ে গেল। তিনি রাগে গর্জন করে বললেন, আচ্ছা, তুই আমাকে আইন শেখাবি? মনে হয় তোকেও জেলের হাওয়া খেতে হবে। দেখছি তোরও জিভ চলতে শুরু করেছে। চল, দুজনেই একসঙ্গে জেলে মজা করবি। সঞ্জনা শর্মা রাগে লাল হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি দেখতে চাইলেন এই ইন্সপেক্টর কতদূর পর্যন্ত নিচে নামতে পারে। বলরামের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সঙ্গে কি হতে চলেছে। সে জানত না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ শাড়ি পরা মহিলাটি আসলে এই জেলার স্বয়ং আইপিএস ম্যাডাম সঞ্জনা শর্মা। বলরাম রাগে হাবিলদারকে আদেশ দিল, চলো, এই দুজনকে থানায় মজা দেব। দুজন হাবিলদার সঞ্জনা এবং রতনকে নিয়ে থানার দিকে রওনা দিল। থানায় পৌঁছে ইন্সপেক্টর বলরাম গর্ব করে বললেন, এই দুজনকে এখানেই বসিয়ে দাও। এখন এখানেই দেখব দুজনেই কি করে। এর ঔকার দেখাতে হবে। হাবিলদাররা সঞ্জনা এবং রতনকে একটি বেঞ্চে বসিয়ে দিল। ইন্সপেক্টর বলরাম তার চেয়ারে বসে হো হো করে হাসছিলেন। তিনি বললেন, রামু, কোথায় রে? চা নিয়ে আয়। ইন্সপেক্টর বলরাম চা খাচ্ছিলেন, তখনই তার মোবাইল ফোনটি বেজে উঠল। তিনি তৎক্ষণাৎ কলটি ধরে কথা বলতে লাগলেন। বলরাম উত্তেজিত গলায় বলছিল, হ্যাঁ স্যার, আপনার সব কাজ হয়ে যাবে। শুধু আমার প্রাপ্যটা প্রস্তুত রাখবেন। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব কাজ নির্বিঘ্নে সম্পন্ন করে দেব। সঞ্জনা শর্মা এবং রতন দুজনেই বসে ইন্সপেক্টরের কথা শুনছিলেন। সঞ্জনা মনে মনে ভাবছিলেন, এই ইন্সপেক্টর শুধু রাস্তার উপরই নয়, থানার ভিতরেও অন্যায় কাজ করে। গরিবদের লুঠে নেয়, তাদের অধিকার কেড়ে নেয় এবং বিনা কারণে মানুষের উপর অত্যাচার করে। তার রাগ তখন সপ্তমে চড়েছিল, কিন্তু তিনি নিজেকে শান্ত রেখেছিলেন। তিনি জানতেন, এই ইন্সপেক্টরের সঙ্গে তিনি যা করবেন তা সরাসরি পুরো শহরের মানুষের সামনে উন্মোচিত হবে। তিনি মনে মনে পরিকল্পনা করছিলেন কিভাবে এই দুর্নীতিবাজ অফিসারকে জনসমক্ষে ফাঁস পাড়ে যায়। পাশে বসে থাকা রতন তখনও ভয়ে কাঁপছিল। তার চোখে জল চিকচিক করছিল। ঘরের চিন্তা, সন্তানের ভবিষ্যতের ভার তাকে আরও অস্থির করে তুলছিল। কিন্তু পাশে বসে থাকা আইপিএস ম্যাডাম সঞ্জনা শর্মাকে দেখে তার মনে কিছুটা সাহস জন্মাচ্ছিল। সে ভাবছিল, হয়তো এই মহিলা তাকে বাঁচাতে পারবে। সঞ্জনা শর্মা রতনের দিকে তাকিয়ে আশ্বস্ত করা ভঙ্গিতে বললেন, আপনি চিন্তা করবেন না, এই ইন্সপেক্টর আপনার কিচ্ছু করতে পারবে না। আমি আপনার সঙ্গে আছি এবং একে দেখাবো যে আইনের ক্ষমতা কি হয়। সে আইনের ভুল ব্যবহার করছে। আপনি নিশ্চিন্ত থাকুন, বিনা কারণে চিন্তা করবেন না। আপনি সুরক্ষিত আছেন। আর আমি কোনো সাধারণ মহিলা নই, আমি আইপিএস অফিসার সঞ্জনা শর্মা। আমাকে এই ইন্সপেক্টরের সমস্ত কুকর্ম সম্পর্কে জানতে হবে। এই কারণেই আমি এখন চুপ আছি। দেখি এই ইন্সপেক্টর কতদূর পর্যন্ত নিচে নামতে পারে, তারপর তার আসল ঔকাত দেখাবো। এই কথা শুনে রতন কিছুটা শান্তি পেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কি সত্যিই আইপিএস ম্যাডাম? তাহলে যখন আমার সঙ্গে এত জুলুম হচ্ছিল, আপনি কিছু বললেন না কেন? আমাকে বাঁচালেন না কেন? আপনি কোথাও মিথ্যে তো বলছেন না, অথবা এদের সঙ্গে মিলে আছেন তো? রতন একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু সঞ্জনা শর্মা তাকে বিশ্বাস করালেন যে না, আমি এদের সঙ্গে নেই। আমি সত্যিই ইন্সপেক্টরকে ফাঁস করার জন্যই চুপ আছি। শুধু এই দেখছি যে এই ইন্সপেক্টর কতদূর পর্যন্ত নিচে নামতে পারে। এই কারণেই আমি চুপ আছি। নইলে আমি চাইলে এখনই এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে পারি। আপনি শুধু একটু অপেক্ষা করুন, তারপর দেখুন কি হয়। কিছুক্ষণ পর ইন্সপেক্টর বলরাম তার নিজের অফিস কক্ষে চলে গেলেন। ঘরে গিয়ে তিনি একজন হাবিলদারকে ডেকে বললেন, যাও, অটো ড্রাইভারকে ডেকে আনো। হাবিলদার তৎক্ষণাৎ বাইরে এসে রতনকে বলল, স্যার, আপনাকে ভিতরে ডেকেছেন। রতন আবার ঘাবড়ে গেল, কিন্তু সঞ্জনা শর্মা তাকে আশ্বস্ত করলেন, তুমি চিন্তা করো না, যা হবে লেখা যাবে। তার কথা শুনে রতন কিছুটা সাহস পেল এবং ইন্সপেক্টরের কাছে গেল। ইন্সপেক্টর বলরাম তার চেয়ারে পায়ের উপর পা তুলে বসে সিগারেট খাচ্ছিলেন। তিনি রতনকে দেখে হাসতে হাসতে বললেন, দেখ, যদি অটোকে বাঁচাতে চাস তাহলে তোকে 5,000 টাকা দিতেই হবে, নইলে তোর অটোর সিজ হয়ে যাবে। তার উপর তুই আমার শত্রুও হয়ে যাবি। আর তুই জানিস না যে পুরো জেলায় আমারই রাজত্ব চলে?
আমি যা চাই তাই করতে পারি, তাই আমার সঙ্গে টক্কর নিস না, যা বলছি তাই কর, তাড়াতাড়ি 5,000 টাকা চালান দে। রতন ভার কুঁকড়ে গিয়েছিল। তার পকেটে যা ছিল সেটাই বের করে দিল, মাত্র 2,000 টাকা। সে ইন্সপেক্টরকে সেই টাকাগুলো দিয়ে বলল, স্যার, আমার কাছে এতটুকুই আছে, প্লিজ এটা নিন এবং আমাকে যেতে দিন। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কি খাওয়াবো, কি পান করাবো? ইন্সপেক্টর বলরামের মুখ আবার কঠোর হয়ে উঠল। তিনি রাগে চোখ পাকিয়ে বললেন, দেখো, আমি তোমার কোনো কথা শুনব না, টাকা দাও, নইলে তুমি তো বরবাদ হবেই, সেই সঙ্গে তোমার পরিবারও বরবাদ হবে। এখন টাকা দাও। রতন আর কোনো কথা বলতে পারল না, তার কাছে আর কোনো টাকা ছিল না। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইন্সপেক্টর বলরাম সেই 2,000 টাকা নিয়ে বললেন, ঠিক আছে, যাও, বাইরে গিয়ে বসো। তারপর তিনি একজন হাবিলদারকে ডাকলেন এবং বললেন, ওই মহিলাকে এখানে ডেকে আনো। হাবিলদার বাইরে এলো এবং সঞ্জনা শর্মাকে বলল, ম্যাডাম, আপনাকে স্যার ডাকছেন। সঞ্জনা শর্মা বিনা দ্বিধায় ইন্সপেক্টরের কক্ষে প্রবেশ করলেন। ইন্সপেক্টর বলরাম তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, নাম কি? সঞ্জনা শর্মা শান্ত কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, নামে আপনার কি আসে যায়? নাম যাই হোক, আপনি বলুন আপনি কি বলতে চান। ইন্সপেক্টর হতবাক হয়ে গেলেন। তার বিশ্বাস হচ্ছিল না যে এই সাধারণ শাড়ি পরা মহিলাটি এত আত্মবিশ্বাসের সঙ্গে তার সামনে কথা বলছেন। তিনি কিছুটা রাগ দমন করে বললেন, দেখুন, বেশি অহংকার দেখাবেন না, আমাদের কাছে সব কিছুর ওষুধ আছে। এখন 2টি লাঠি পড়বে, তারপর সব অহংকার চলে যাবে। ভালো হয় যখন জিজ্ঞেস করছি তখন বলে দিন, নইলে এত মার পড়বে যে হাঁটার মতো অবস্থায় থাকবেন না। আচ্ছা, সেসব ছাড়ুন, তাড়াতাড়ি 2,000 টাকা বের করুন, নইলে জেল, বুঝলেন? কিন্তু সঞ্জনা শর্মা একটুও না ঢরে জবাব দিলেন, আমি আপনাকে একটিও টাকা দেব না, আমি কোনো ভুল করিনি। আপনি আমার কাছে কিসের টাকা চাইছেন? বিনা কারণে আমার কাছে টাকা চাইছেন কেন? আপনি আইনের পালন করছেন না আইন ভাঙছেন? আপনি যেই উর্দি পড়ে আছেন এর মানে কি? এইসব করার জন্য আপনি উর্দি পড়েছেন? এটা শুনে ইন্সপেক্টর বলরামের ধৈর্যের চ্যুতি ঘটল। তিনি চরমভাবে ক্ষেপে উঠলেন। তিনি রাগে হাবিলদারকে ডাকলেন এবং বললেন, এই মহিলাকে জেলে বন্দি করে দাও। হাবিলদার তৎক্ষণাৎ আইপিএস ম্যাডাম সঞ্জনা শর্মাকে লকআপে বন্দি করে দিল। কেউই জানত না যে আজ যার সঙ্গে এসব হচ্ছে তার জন্য এটা খুবই ভারী পড়বে। একজন আইপিএস ম্যাডামের সঙ্গে এসব হচ্ছিল, এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। সঞ্জনা শর্মা কিছু না বলে চুপ ছিলেন। হাবিলদার তাকে লকআপে বন্দি করে দিল। কিছুক্ষণ পর থানার বাইরে একটি দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে ইন্সপেক্টর বংশী রানা নামলেন। তিনি এই জেলার একজন সৎ এবং কর্তব্যপরায়ণ অফিসার হিসাবে পরিচিত। তিনি রেগে থানার ভিতরে প্রবেশ করলেন এবং একজন হাবিলদারকে বললেন, আমরা শুনেছি যে আপনারা এখানে কোনো মহিলাকে লকআপে রেখেছেন। হাবিলদার তোতলেতে তোতলেতে বলল, হ্যাঁ, কিন্তু কি হয়েছে স্যার? তখনই ইন্সপেক্টর বলরাম তার কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলেন এবং বললেন, কে আছেন? ইন্সপেক্টর বংশী রানাকে দেখেই বলরাম জিজ্ঞেস করলেন, স্যার, কি ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন? কোনো কাজ আছে কি? ইন্সপেক্টর বংশী রানা বললেন, হ্যাঁ, শুনেছি আপনি কোনো মহিলাকে লকআপে বন্দি করেছেন, শুধু তাকে দেখতে চাই। তখন ইন্সপেক্টর বলরাম বললেন, চলুন, দেখাচ্ছি। এটা বলে ইন্সপেক্টর বলরাম বংশী রানাকে লকআপের কাছে নিয়ে গেলেন। লকআপে বন্দি মহিলাকে দেখে ইন্সপেক্টর বংশী রানা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি রেগে চিৎকার করে উঠলেন, আপনি এটা কি করেছেন? ইনি আমাদের জেলার আইপিএস ম্যাডাম সঞ্জনা শর্মা, আপনি তাকে লকআপে কেন রেখেছেন? আপনি জানেন আপনি কি করেছেন? এটা শুনে ইন্সপেক্টর বলরামের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তার চোখ কপালে উঠল। সে তোতলে তোতলে বলল, কি, ইনি আইপিএস ম্যাডাম? আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে ইনি আইপিএস ম্যাডাম। তিনি তৎক্ষণাৎ হাবিলদারকে ইশারা করলেন। হাবিলদার দ্রুত এসে লকআপ খুলে দিল। লকআপ থেকে বেরিয়ে আসা আইপিএস ম্যাডাম সঞ্জনা শর্মা শান্তভাবে সমস্ত ঘটনা ইন্সপেক্টর বংশী রানাকে জানালেন। তার কণ্ঠে কোনো রাগ বা প্রতিশোধের সুর ছিল না, ছিল শুধু ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প। বংশী রানা তৎক্ষণাৎ জেলার ডিএম অরিজিৎ সিংকে ফোন করে বললেন, আইপিএস ম্যাডাম সঞ্জনা শর্মা আপনাকে থানায় ডেকেছেন, দয়া করে তাড়াতাড়ি থানায় আসুন, ব্যাপারটা গুরুতর। কিছুক্ষণের মধ্যেই জেলার ডিএম অরিজিৎ সিং থানায় পৌঁছালেন। তিনি ঘটনা শুনে ইন্সপেক্টর বলরামের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি যা করেছেন তা আইনের চরম লঙ্ঘন। আপনারা গরিবদের লুটেছেন, তাদের উপর অত্যাচার করেছেন, এটা আইনত অপরাধ এবং এখন আপনার বাঁচা অসম্ভব। সঞ্জনা শর্মা শান্তভাবে অথচ দৃঢ় কণ্ঠে বললেন, এই ইন্সপেক্টর না জানি কতজনকে লুটেছে, কতজনের জীবন কেড়ে নিয়েছে, কতজনের খুশি কেড়ে নিয়েছে, গরিবদের ওপর অত্যাচার করেছে, তাদের পেটে লাথি মেরেছে। আমি তার প্রতিটি চাল এবং কার্যকলাপ দেখে চুপ ছিলাম, যাতে তাকে ফাঁস করতে পারি। এই ইন্সপেক্টর উর্দি পড়ার যোগ্য নয়। এই ইন্সপেক্টরকে আমরা পুরো শহরের সামনে ফাঁস করব এবং দেখাবো যে কত বড় ভুল করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এমন ভুল না করে। ডিএম স্যার, কাল সকালে প্রেস মিটিং ডাকুন।
কালই এর ফয়সালা হবে। আমার সঙ্গে যা হয়েছে আমি নিজে তার সাক্ষ্য দেব, এবং সঙ্গে অটো ড্রাইভার রতনও আছে, যাতে সাক্ষ্য দেবার জন্য সেও উপস্থিত থাকে। ডিএম অরিজিৎ সিং আইকেএস ম্যাডামের কথা মন দিয়ে শুনলেন এবং বললেন, ঠিক আছে, কাল সকালে প্রেস মিটিং হবে। ইন্সপেক্টর বলরাম, আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে। সেই সঙ্গে অটো ড্রাইভার রতনকেও ডাকা হবে, যাতে সাক্ষ্য দেবার জন্য সেও উপস্থিত থাকে। এই খবর পুরো শহরে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল। মানুষ একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো যে ইন্সপেক্টর বলরাম এমন কাণ্ড করছিল, কিন্তু এখন আইপিএস ম্যাডাম সঞ্জনা শর্মার নজরে এসেছে। এখন ইন্সপেক্টরের মাচা অসম্ভব। সবাই খুশি ছিল যে অবশেষে ন্যায় বিচার হবে এবং ইন্সপেক্টরকে তার কুকর্মের শাস্তি দেওয়া হবে। পরদিন সকালে শহরের টাউন হলে প্রেস মিটিং শুরু হলো। হলের বাইরে মিডিয়ার ভিড় এবং গাড়ির সারি লেগেছিল। জনতা জোর জোর করে দুর্নীতির অবসান হোক স্লোগান দিচ্ছিল। হলের ভেতরে মাঝখানে ডিএম অরিজিৎ সিং বসেছিলেন। একপাশে আইপিএস ম্যাডাম সঞ্জনা শর্মা এবং অন্যদিকে ইন্সপেক্টর বংশিক রানা, যিনি এই মামলার তদারকি করছিলেন। এবং ঠিক সামনে চেয়ারের লজ্জায় মাথা নিচু করে ইন্সপেক্টর বলরাম বসেছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার পাশে বসেছিল রতন, যার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, ভয়, আশা এবং মুক্তির এক অদ্ভুত সংমিশ্রণ। ডিএম টেবিলে রাখা ঘণ্টা বাজালেন এবং বললেন, প্রেস মিটিং শুরু করা হলো। সবার আগে আইপিএস ম্যাডাম সঞ্জনা শর্মা তার সাক্ষ্য দেবেন। সঞ্জনা দাঁড়ালেন, তার কণ্ঠ শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় ছিল। সবার দৃষ্টি তার উপর আটকে গেল। হলের ভেতরে পিন পতন নীরবতা। তিনি তার কথা শুরু করলেন, গতকাল যা কিছু ঘটেছে তা শুধু আমার সঙ্গে নয়, বরং এই জেলার প্রতিটি গরিব মানুষের সঙ্গে ঘটেছে, যাদের ন্যায় বিচারের পরিবর্তে ভয় এবং লুটপাট মিলেছে। আমি জানাতে চাই যে কিভাবে একজন ইন্সপেক্টর, যিনি উর্দি পড়ে আইনের রক্ষা করার কথা ছিল, তিনিও উর্দির ভুল ব্যবহার করছিলেন। সকালে আমি আমার ছোট বোনের বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরছিলাম। আমি সাধারণ পোশাকে এক অটোতে চড়েছিলাম। অটো ড্রাইভার রতন আমাকে সতর্ক করে দিল যে এই এলাকায় ইন্সপেক্টর বলরাম দাঁড়িয়ে থাকে এবং বিনা কোনো কারণে গরিব অটো চালকদের কাছ থেকে টাকা আদায় করে। প্রথমে আমি ভেবেছিলাম যে এই ড্রাইভার হয়তো ভয়ে বলছে, কিন্তু যখন এগিয়ে গেলাম তখন আমি নিজের চোখে সব দেখলাম। ইন্সপেক্টর বলরাম অটো থামালেন, বিনা কোনো কারণে তিনি চালানের হুমকি দিলেন এবং ৫,০০০ টাকা চাইলেন। ড্রাইভার রতন অনুনয় বিনয় করতে লাগল, তার অসহায়ত্বের কথা বলল, কিন্তু ইন্সপেক্টর তার একটিও কথা শুনলেন না, বরং তাকে মারধর করলেন এবং অন্যায়ভাবে টাকা আদায় করলেন। পরে আমাকেও টাকা হলো, আমার কাছেও টাকা চাওয়া হলো, এবং যখন আমি দিতে অস্বীকার করলাম তখন আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। ভাবুন, এই সেই পুলিশ যার ওপর জনগণ বিশ্বাস করে, যার কাছে তারা নিরাপত্তা ও ন্যায় বিচার চায়। আমি চুপ ছিলাম, যাতে দেখতে পারি যে এই ইন্সপেক্টর কতদূর পর্যন্ত নিচে নামতে পারে, এবং সে প্রমাণ করে দিল যে তার জন্যে উর্দি শুধু লুটের একটি হাতিয়ার, মানুষকে রক্ষা করার জন্য নয়। আজ আমি এখানে শুধু নিজের জন্য দাঁড়াইনি, বরং সেই সমস্ত গরিব শ্রমিক, রিক্সা চালক এবং সাধারণ মানুষের জন্য দাঁড়িয়েছি, যাদের কঠোর উপার্জনের টাকা এই ইন্সপেক্টর লুটে নিয়েছে। আমি চাই যে আইন সবার জন্য সমান হোক, এবং যদি কোনো ব্যক্তি সে উর্দি পরেই থাকুক না কেন ভুল করে, তাহলে তাকে শাস্তি পেতেই হবে। সঞ্জনা শর্মার কথা শেষ হতেই পুরো হল করতালি এবং স্লোগানে মুখরিত হয়ে উঠল। জনতা চিৎকার করছিল, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে, দুর্নীতিবাজদের বিচার চাই। বলরামের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাত কাঁপছিল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশকর্মীরা তৎক্ষণাৎ তাকে ঘিরে ফেলল। হাতে হাত কড়া পরানো হলো এবং মিডিয়ার ক্যামেরার সামনে তাকে বাইরে নিয়ে যাওয়া হলো। ভিড় চিৎকার করছিল, দুর্নীতির অবসান হোক, সঞ্জনা ম্যাডাম জিন্দাবাদ। সঞ্জনা শর্মা ভিড়ের দিকে তাকিয়ে তার দৃপ্ত কণ্ঠে বললেন, আজকের এই সিদ্ধান্ত শুধু বলরামের পরাজয় নয়, বরং এটি এই কথার প্রমাণ যে যদি আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে কোনো দুর্নীতি আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। উর্দির অর্থ হল সেবা এবং সুরক্ষা, ভয় এবং লুটপাট নয়। আইনের চোখে সবাই সমান, এবং আইনের ভুল ব্যবহারকারীকে কোনোভাবে ক্ষমা করা হবে না। এই ঘটনা সারা শহরে এক নতুন আশার সঞ্চার করল। মানুষ বুঝতে পারল যে এখনও সমাজে সততা এবং ন্যায় বিচার টিকে আছে। রতন তার অটো ফেরত পেল, এবং সঞ্জনা শর্মার প্রতি তার কৃতজ্ঞতা শেষ ছিল না। এই ঘটনাটি শুধু একটি ইন্সপেক্টরের শাস্তির ঘটনা ছিল না, এটি ছিল আইনের শাসন প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা ভবিষ্যতের জন্য এক শক্তিশালী বার্তা বহন করছিল। বন্ধুরা,
যদি আপনাদের এই গল্পের এই নতুন রূপটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা পেয়ে থাকেন সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, আমাদের কমেন্টে অবশ্যই জানান। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।